বাংলাদেশের সর্বোচ্চ সুপারহিট ছবি বেদের মেয়ে জ্যোৎস্না, এই ছবিতে উনি নায়ক চরিত্রে কাজ করেছেন। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না। তো তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন ভাইয়া। আমি ওনাকে ইলিয়াস কাঞ্চন স্যার বলেও ডাকি, ভাইয়া বলেও ডাকি। যখন আমরা একসাথে কাজ করেছি তখন আমি ওনাকে ভাইয়া বলেছি, এবং আমার সৌভাগ্য হয়েছিল ওনার প্রোডাকশন হাউসে কাজ করার। ওনার প্রোডাকশন হাউসে আমি মুন্না মাস্তান নামের একটি ছবিতে কাজ করেছিলাম। খুব সুন্দর একটা ক্যারেক্টার ছিল, এবং আমার সাথে মানে আমি কাঞ্চন ভাই এবং দিদি ম্যাডামের সাথে কাজ করেছিলাম ওই ছবিতে। তো যাই হোক, আমি সেই স্মৃতিগুলো আজকে আপনাদের সামনে বলবো, যে কিভাবে ওনার সাথে আমার পরিচয় হলো, কিভাবে ওনার সাথে আমার ছবি হলো। তো একদম শুরু থেকে বলবো যে আমি একটা পিকনিকে ডান্স করেছিলাম, প্রযোজক সমিতির পিকনিকে। তো সেই পিকনিকে আমাকে মালেক আফসারী স্যার দেখেন, আমাকে নাচতে দেখেন, এবং আমার নাচ দেখে উনি খুব পছন্দ করে উনি আমার বাসায় চলে আসেন। তো সেদিন উনি এসে কিন্তু আমাকে যার সাথে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি ছিলেন সালমান শাহ ভাইয়া। তখন ওই সময় সালমান শাহ ভাইয়া বেঁচে ছিলেন, কিন্তু তার ঠিক 7 দিন পরেই সালমান শাহ ভাইয়া মৃত্যুবরণ করেন। তো যার জন্য ওই স্বপ্নটি আমার ভেঙে যায়। মালেক আফসারী স্যার আমাকে যে গল্পটি শুনিয়েছিলেন সালমান শাহ ভাইয়ার সাথে, তো যাই হোক সেই স্বপ্নটা আর পূরণ হয় না। কিন্তু পরবর্তীতে যখন মালেক আফসারী স্যার আবার আমার সাথে দেখা করতে আসেন, তিনি এবার আমাকে বলেন যে আমার নায়ক হবেন ইলিয়াস কাঞ্চন ভাইয়া। তো এই কথাটি শুনে আমি খুশিতে আত্মহারা হয়ে যাই, কারণ আমি ছোটবেলা থেকে ইলিয়াস কাঞ্চন ভাইয়ার অনেক বড় ভক্ত, ফ্যান। যাই বলেন, ওনার অভিনয়, ওনার গানের পারফরমেন্স সব কিছু আমি খুব পছন্দ করতাম। ছায়াছন্দে তৎকালীন ওনার প্রচুর গান দেখাতো, আমরা যখন ছোট ছিলাম ওনার গান আসতো, যেরকম জীবনের গল্প, আছে বাকি অল্প, যা কিছু চাওয়ার নাও চেয়ে নাও, যা কিছু পাওয়ার নাও পেয়ে নাও। এই গানটার সাথে ওনার যে অভিনয়টা আমার খুব ভালো লাগতো। তারপর বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, এরকম আরো অনেক সুপার বাম্পার হিট গান, মানে আমি বলে শেষ করতে পারবো না, এত সব গান ওনার। এবং কালজয়ী সিনেমা, তো সেই এত হিট সুপার হিট ছবির নায়ক, তার সাথে আমি অভিনয় করতে পারবো, এটা ভাবতেই কেমন জানি আমার একটা অন্যরকম ফিলিংস লাগছিল। তো খুব মানে এক্সাইটেড ছিলাম। যথারীতি ওনার সাথে আমার প্রথম যেই কাজ সেটা হলো টেকনাফে। আমি মালেক আফসারী স্যারের সাথে ওনার আউটডোরে ওনার রুমে দেখা করতে গেলাম। তো আমি যে দেখি উনি নামাজ পড়ছেন এবং নামাজটা উনি একদম 1 ঘন্টা ধরে পড়লেন নামাজটা, এত লম্বা নামাজ। হ্যাঁ, তো এবং খুব ধৈর্যের সাথে আমরা যে ওনার রুমে এসে বসেছি, ওনার ওদিকে কোনো খেয়াল নেই, উনি নামাজেই ব্যস্ত। তো যাই হোক, ওনার নামাজ পড়া শেষ হওয়ার পর উনি আমাদের দিকে ঘুরে তাকালেন। তখন মালেক আফসারী স্যার আমাকে ইন্ট্রোডিউস করে দিলেন যে ও হচ্ছে আমার এই ছবির নায়িকা মুনমুন, তো আপনার সাথে দেখা করতে আসছে। তা সে একসময় আপনার খুব ভক্ত ছিল ছোটবেলায়, আমার সাথে গল্প করলো। তো উনি শুনে খুব খুশি হলেন এবং আমাকে স্বাগত জানালেন এবং দোয়া করলেন যে আমি যেন অনেক ভালো করি, সামনে অভিনয় ভালো করি। তো মানে ওনার যে এত সুন্দর ব্যবহার, আমি তো ওনার যে সিরিয়াসভাবে নামাজ পড়ছিলাম, আমি তো ভয় পাচ্ছিলাম যে আমাকে আবার ধমক দেয় কিনা, মানে ভয় পাচ্ছিলাম। কিন্তু উনি ধমক না দিয়ে উল্টো আমার সাথে খুব ভালো একটা ব্যবহার করলেন, আমাদের নাস্তা খেতে দিলেন। তারপর
যাই হোক, অল্প কিছু কথা বলে বিদায় দিয়ে চলে আসলাম। এরপর তো ওনার সাথে কাজ করা শুরু হয়ে গেল। ধরলে কেন? সুযোগ খোঁজো না, মেয়ে মানুষের গায়ে হাত দেয়া। সরি, ভুল হয়ে গেছে। এবং কাজের সময় উনি আমার প্রতিটা কাজের একটা আলাদা প্রশংসা করতেন সব সময়, যে বাহ কি সুন্দর করে শটটা দিয়েছে মুনমুন, কি সুন্দর ডান্সটা দিয়েছে, এক্সপ্রেশনটা দারুণ হয়েছে। আমি রাশি ভরা চমচম, তারে তুলে তুলে নরম, তুমি হাতে নিয়ে দেখো লাগে কত। এই যে আমাকে চিয়ার আপ করতেন উনি অভিনয়ের সময় এবং আমাকে সাহসটা যোগাতেন সব সময়। এই সাহসটা কিন্তু আমাকে খুব উপকার করতো, আমার অভিনয়টা আরো ভালো করে দিত। একটা নতুন আর্টিস্টকে আপনি যখন চিয়ার আপ করবেন এবং তাকে সাহস দেবেন যে না তোমার অভিনয় ভালো হচ্ছে, আরো ভালো হবে, তখন কিন্তু সেই শিল্পীটা আরো ভালো করার চেষ্টা করে, আরো ভালো অভিনয় দেখানোর চেষ্টা করে। তো আমার বেলা তো তাই হয়েছিল। ওনার সাথে আমার প্রথম সিনেমা মৃত্যুর মুখে, সেই ছবিটার স্মৃতি আমি কোনোদিনও ভুলবো না। অনেক আনন্দ করেছি আমরা আউটডোরে। এটা গাজীপুরের একটা শুটিং স্পটে আমাদের কাজ হয়েছিল, পুরো ছবিটার কাজ। এবং কিছুটা ফাইটের অংশ হয়েছিল টেকনাফে আমাদের ফাইটের অংশ হয়েছিল। তো যাই হোক, এখানে আমাদের ফাইটে আবার একটা দুর্ঘটনাও ঘটেছিল, আগুন ধরে গিয়েছিল। দুজন ব্যক্তি আহত হয়েছিলেন আমাদের এই ফাইটে। তো সেটা একটা লম্বা ঘটনা, সেটা আমি মৃত্যুর মুখের কোনো এক স্মৃতিচারণে আপনাদেরকে জানাবো। তো কাঞ্চন ভাই ব্যক্তি জীবনে অত্যন্ত সংসারী একজন মানুষ। আমি যখন ওনার মুন্না মাস্তান ছবিতে অভিনয় করি তখন কিন্তু কাঞ্চন ভাই, দিতি ম্যাডাম ওনারা হাজব্যান্ড ওয়াইফ, এবং ওনাদের যে ভালোবাসা আমি পেয়েছি তখন দুজনের থেকেই কোনোদিন ভুলবো না। এবং পরপর ওনার সাথে যে কয়টা ছবিতে আমি অভিনয় করেছি সবগুলো ছবি সুপার বাম্পার হিট ছিল, সুপারহিট ব্যবসা করেছিল, এবং দর্শক ওনার সাথে আমাকে এত পছন্দ করেছিল, মানে আমি অন্তত এটা কল্পনা করিনি। আমার তুই ছাড়াতে এই জগতে আছে আপনজন আমি। হ্যাঁ, আমার কল্পনার বাইরে ছিল এটা। তো আমি পরবর্তীতে যতগুলো ছবিতে ওনার সাথে অভিনয় করেছি আমি স্বতঃস্ফূর্তভাবে অভিনয় করেছি, সাহসের সাথে অভিনয় করেছি, আর সাহসটা উনি আমাকে দিয়েছেন। হ্যাঁ, উনি সবসময় আমার অভিনয়ের প্রশংসা করেছেন, আমার মানে প্রতিটা কাজ পদক্ষেপের প্রশংসা করতেন, কখনো আমাকে ছোট করে কথা বলতেন না। এবং এই যে ওনার যে ধর্মপ্রীতি, ধর্মের প্রতি ভালোবাসা, কাঞ্চন ভাই সম্বন্ধে যে কথাটি আমি মানে সবার আগে ওনার যে প্রশংসাটা আমার করতেই হবে, যেটা বলতেই হবে, আমি ওনার মতো এরকম রিলিজিয়াস মানুষ আমি বাস্তব জীবনেও মানে নায়ক ছাড়াও অন্য কাউকে তেমন দেখিনি। উনি যতটা রিলিজিয়াস, আমি যখন মানে ওনার সাথে শুটিং করতাম আমি দেখতাম যে উনি বসে বসে তসবিহ গুনছেন। আর একটা ডিজিটাল মেশিন ছিল ওনার তসবিহ গোনার, ওটা উনি টিক 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 করে গুনছেন আর বিড়বিড় বিড়বিড় করে পড়ছেন আর কি, তসবিহটা পড়ছেন। তো এই জিনিসটা আমি খেয়াল করতাম। এবং নামাজ তো আছে, কখনো নামাজ ওনাকে দেখিনি যে কাজা গেছে বা নামাজ ছাড়া উনি থেকেছেন। নামাজটা ওনার পড়তেই হবে। এবং আমার মনে হয় উনি রুমে যে আমি যেরকম দেখেছিলাম যে এরকম এক্সট্রা নামাজও উনি পড়েছেন। তো এই নামাজ পড়ার স্টোরি একদিন আমাদের সাথে উনি শেয়ার করলেন, যে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাইয়া আমার খুব জানতে ইচ্ছা করে আপনি এত যে নামাজি মানুষ, এত নামাজ পড়েন, এত মানে ধর্মকর্ম করেন, এটার কারণটা কি, মানে এটার পিছনে কি কোনো রিজন আছে নাকি? তো তখন উনি আমাদেরকে বললেন যে হ্যাঁ, এটার পিছনে একটা বিশাল কারণ আছে। কারণ হচ্ছে আমি একসময় নামাজ রোজা পড়তাম না, এবং আমি মানে পড়তাম বাট এরকম সিরিয়াসলি পড়তাম না, জাস্ট ক্যাজুয়াল, যেটা মানুষ সাধারণ লাইফে যেভাবে করে আমি ওভাবেই করতাম। কিন্তু এর মধ্যে আমার বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে। যেই দুর্ঘটনাটাতে আমার বেঁচে থাকার কথা ছিল না, ওনার একটা অ্যাক্সিডেন্ট হয় এবং এই অ্যাক্সিডেন্টে ওনার পিঠের হাড় ভেঙে যায় এবং ওনার পিঠে কিন্তু প্লাটিনাম লাগানো, এবং প্লাটিনাম দিয়ে ওনার পিঠে আমেরিকাতে এই অপারেশন হয়েছিল ওনার।
অনেক আগের কথা। তো তখন উনি সেখান থেকে বেঁচে আসেন। এরপর স্যাডলি ওনার স্ত্রী, ওনার খুব ভালোবাসার স্ত্রী, যার জন্য উনি এখনও সংগ্রাম করে যাচ্ছেন, নিরাপদ সড়ক চাই, ওনার সেই স্ত্রীর মৃত্যুবরণ করেন রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে। তো এটা ওনার খুব মনের দাগ কাটে এবং উনি একসময় ইসলাম ধর্মের প্রতি খুবই ঝুঁকে যান। এই যে দুটো পরপর ঘটনা ওনার জীবনে ঘটে এবং উনি যেদিন থেকে ইসলামকে এমব্রেস করেন উনি একটা আলাদা শান্তি ভিতরে পান এবং অন্যরকম একটা মানে ভালো লাগা ওনার ভিতরে কাজ করে। এবং এই জিনিসটা থেকে উনি বলেছেন যে আমি যতদিন বেঁচে থাকব আমি আমার এই ধর্মকর্মটা পালন করে যাব। এবং আজ অবধি আমি ওনাকে দেখেছি যে আজ পর্যন্ত উনি এই ধর্মকর্মটা পালন করে যাচ্ছেন। তো সেই হিসেবে মানে আমি ওনাকে অনেক রেসপেক্টের চোখে দেখি। এবং কি বলবো, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে কয়জন লিভিং লেজেন্ড এখনও আছেন আমাদের চলচ্চিত্রে, তাদের মধ্যে তো উনি অন্যতম, অবশ্যই অন্যতম। এবং ওনার আমাদের চলচ্চিত্রের সাথে আরও সম্পৃক্ততা আমি আশা করব যে উনি যেন আরও থাকেন চলচ্চিত্রের সাথে, আমাদের চলচ্চিত্রের উন্নয়নে, আমাদের চলচ্চিত্রের আজকে খুব বেহাল দশা, এটার থেকে যেন ওনাদের মতো সিনিয়র মানুষগুলি এগিয়ে এসে উতরে দিতে পারেন, এটাই আশা করব। আর সবার কাছে দোয়া চাই কাঞ্চন ভাইয়ার জন্য, উনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। খুব ভালো একজন মানুষ। আসলে মানুষকে আসলে দূর থেকে অনেক কিছুই ভাবা যায়, কাছের থেকে দেখলে তাকে ভালোভাবে চেনা যায়, বোঝা যায় যে আসলে এই মানুষটা কেমন। তো ওনার সাথে আমি কাজ করে আমার একটাই অভিজ্ঞতা যে আমি ওনার ভিতরে ধর্মভীরতা দেখেছি, সত্য কথা বলা দেখেছি। উনি কখনো পারতপক্ষে মিথ্যার আশ্রয় নেননি কখনো। এবং আমি দেখেছি যে উনি যেটা সত্য সেটা মুখের উপরে বলে দিতেন, এতে কেউ রাগ করলে কিছু করার ছিল না, বা উনি এটা নিয়ে কোনো মাইন্ডও করতেন না, কিন্তু উনি সবসময় সত্য নিয়ে থাকতেন। আর খুবই কর্মনিষ্ঠাবান মানুষ, মানে কাজকে কখনো ফাঁকি দেওয়াটা উনি নিজেও পছন্দ করতেন না, অন্যরা ফাঁকি দেখ এটাও উনি পছন্দ করতেন না। কাঞ্চন ভাইয়ের সাথে কাজ করে আমি বলবো আমি ধন্য যে ওনার মতো এত নামকরা লেজেন্ডারি একজন অ্যাক্টরের সাথে আমি কাজ করতে পেরেছিলাম, এটা আমার জন্য সৌভাগ্য। এবং আমি ওনার সুস্বাস্থ্য কামনা করি, ওনার দীর্ঘ জীবন কামনা করি সব সময়। তো আজকে এখানেই শেষ করব। সবার জন্য থাকলো আমার তরফ থেকে শুভকামনা এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।